আয়মান রাহাত, আমি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির সেক্রেটারি। যে শেরপুরে এক ইশতেহার পাঠ ঘটনাকে কেন্দ্র করে সেখানে একজন জামায়াতের নেতা নিহত হয়েছেন বিএনপি নেতাকর্মীদের হামলায়। সেই হামলা হয়েছে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এবং আপনারা দেখে থাকবেন যে আজকে আবার ওই হামলায় যারা আসামি তাদেরকে অলরেডি হাইকোর্ট থেকে 40 জনকে আগাম জামিন দিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে ওসিকে বদল করা হয়েছে, ইউনোকে বদল করা হয়েছে, কিন্তু ওখানে তো অ্যাকশন নেওয়া হচ্ছে না। যখন হামলা করে পার পেয়ে যাচ্ছে তখন যেই পক্ষটা হামলা করছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে যায় যে তারা হামলা করবে এবং তাদেরকে ঠেকানোর কেউ নাই। এবং এটা আমরা দেখেছি আমাদের হাতিয়াতে, তারা ওপেনলি বলেছে ইউনো এবং ওসি আমাদের পক্ষে, এখানে হামলা করলে কিছু হবে না, এবং তারা করেছে এবং আজ পর্যন্ত তাদের কোনো গ্রেফতার হয় নাই। আমরা ইসিকে জানিয়েছি এরকম ঘটনা ঘটছে, এটা হয়তো আপনাদের নিয়ন্ত্রণে নাই, এটা হয়তো যেই দলটা ঘটাচ্ছে তারা হয়তো তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু ঘটনার পরে অভিযোগ যখন হচ্ছে, মামলা যখন হচ্ছে, তখন আপনাদেরকে দৃশ্যমান এবং প্রয়োজনীয় এবং যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে তাদের কাছে মেসেজটা সেটাই থেকে যাচ্ছে, তারা হামলা তারা করে যাবেন, তারা যা ইচ্ছা করবেন, এবং সেখানে সরকার এবং ইসি কোনো ধরনের ভূমিকা নেবে না। ইসিকে জানিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা এটা দেখে থাকবেন, গতকালকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এসেছিল, তাদের মহিলা শাখার যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারাও এসেছিল। আমরা অবশ্যই নতুন বাংলাদেশে আমরা নারীদেরকে একটা ভয়হীন পরিবেশে আমরা ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে চাই, এবং এটা আমরা নারী পুরুষ সকলে মিলেই আসলে এই বিষয়টা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকশনেই এটার একটা বড় এক্সাম্পল হতে পারত, যে নারী প্রার্থীরা, নারী যারা প্রচার কর্মী আছেন, নারী যারা রাজনৈতিক কর্মী আছেন, তারা ওপেনলি কাজ করতে পারছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামের যেই নারী সদস্যরা আছেন তারা ভোটারদের বাড়ি বাড়িতে যাচ্ছেন, যেটা তার গণতান্ত্রিক অধিকার প্রচার করার, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে, অনলাইনে তাদেরকে বুলিং করা হচ্ছে। সো আমরা এই বিষয়টাও তাদেরকে অবহিত করেছি, এবং সামগ্রিকভাবে যারা নারী, যে দলেরই হোক, যারা নারী কর্মী রয়েছেন, যারা নারী প্রার্থী রয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে তাদের নিরাপত্তাটা যাতে বজায় রাখা হয় সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছি। এরপরে আমরা গণভোটের বিষয়েও ইসিকে আরেকটা বিষয় আমরা অবহিত করেছি, সেটা হচ্ছে গিয়ে গণভোট কোনো দলের নয়, এটা সরকারের গণভোট। এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভোট দিবেন, এটাই গণভোটের নিয়ম। এখানে কোনো পার্টি গণভোটের পক্ষে অবস্থান নিতে পারে, গণভোটের বিপক্ষে অবস্থান নিতে পারে, সেটা তাদের এখতিয়ার। যে কোনো গ্রুপও নিতে পারে, এটা তাদের এখতিয়ার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের বিরোধিতা করে, হ্যাঁ ভোটের বিরোধিতা করে, না ভোটের পক্ষে অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যেমন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বলতে কিছু থাকবে না। মানুষ প্রচারণা করতেই পারে না এর পক্ষে, দলও তাদের পক্ষে তাদের তাদের স্ট্যান্ড হিসেবে না ভোটের প্রচারণা করতে পারে, এতে আমাদের কোনো দ্বিমত নেই, মানুষ আলটিমেটলি রায় দিবে। কিন্তু এই যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অপপ্রচার চালিয়ে, বিপক্ষে অথবা পক্ষে যেটাই হোক না কেন, যদি কেউ অপপ্রচার করে, যেহেতু এখানে কারো সরাসরি স্বার্থ নয়, স্বার্থ সংশ্লিষ্ট না, সেহেতু কেউ এটা নিয়ে আবার অভিযোগ করতে যাচ্ছে না, আবার ওপেনলি এটা আবার চলছে। তো এই কারণে নির্বাচন কমিশন সরকারকে আসলে এখানে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেওয়া উচিত। নারায়ণগঞ্জ 3 আসনে আপনারা দেখেছেন যে সেখানে আমরা বিগত 16-17 বছরে যেভাবে দেখেছি যে ভোটারদেরকে বলেছে যে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হবে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে এলাকা ছাড়া করা হবে। সেই একই ভাষায় আমরা দেখেছি নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির পক্ষে একজন ওইখানকার স্থানীয় নেতা, তিনি যদি ধানের শীষের বাইরে কোনো ভোট ওই এলাকায় পড়ে তাহলে তারা দেখে নেবেন, এরকম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের প্রার্থীরা, তারা কোনো ধরনের আচরণবিধি তারা 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 ফলো করছেন না। তারা যে কয়টা বিলবোর্ড লাগানোর কথা তারা তার চেয়ে বেশি বিলবোর্ড লাগাচ্ছেন, এবং তারা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অপোনেন্টে যারা আছেন, অর্থাৎ 11 দলীয় জোটে যারা আছেন, তাদের বিলবোর্ড সরিয়ে, তাদের বিলবোর্ড ছিঁড়ে ফেলে তারা লাগাচ্ছেন, যেটা আসলে প্রার্থীর প্রচারণা ক্ষেত্রে যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। 31 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নির্বাচনী একটা ভাষণে বলেছেন তার দল যদি সরকার গঠন করে তাহলে
কৃষি ঋণ যেটা 10,000 পর্যন্ত আছে সেটা মওকুফ করা হবে। তিনি তার জায়গা থেকে একটা কমিটমেন্ট দিতেই পারেন জনগণের প্রতি, আমরাও আমাদের জায়গা থেকে আমরা কমিটমেন্ট দেই, কিন্তু আমরা আসলে উদ্বিগ্ন হয়ে পড়ি এবং আমরা ভীত হয়ে পড়ি যখন দেখি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার সেই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য আগে থেকে মাঠে নেমে যাচ্ছে। এটা আপনারা অলরেডি দেখেছেন, অনেকগুলো মিডিয়া এসেছে, বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের ব্যক্তিগত প্রয়োজনীয়তার দোহাই দিয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে 10,000 টাকা কৃষি ঋণের বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান, বাংলাদেশের এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানের একজন পরিচালক যদি ব্যক্তিগত কারণ দেখিয়ে একটা পলিটিক্যাল পার্টি পারপাস সার্ভ করতে পারে, তাহলে আমাদের নির্বাচনী পরিবেশে আসলে এই বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করছে সেটা আসলে প্রশ্ন তৈরি করে। বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আগে বিএনপির এক সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, জনাব আলতাফ হোসেন চৌধুরী, তিনি তার এক জনসভায় প্রকাশ্যে বলেছেন বিএনপির প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই এবং ডিজিএফ এর জরিপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে এই তিনটা সংস্থা দিয়ে জরিপ করানো হয়েছে, যেটা খুবই অ্যালার্মিং, কারণ এই তিনটা বাহিনীর উপরে নির্বাচনী পরিবেশ অনেকাংশে ডিপেন্ড করে। এটা বিএনপির কোনো র্যান্ডম নেতা নয়, তৃণমূলের একজন ওয়ার্ড পর্যায়ের সভাপতি নয়, যার কথা আমরা ফেলে দিতে পারি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান। যখন তিনি বলেন যে এই তিনটা সংস্থা করা জরিপের মাধ্যমে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে, তখন আমরা এই তিনটা বাহিনী আসলেই নির্বাচন চলাকালীন সময়ে তারা ওই দলেরই পারপাস সার্ভ করবে কিনা, আমরা সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন।